গত দুদিনেও ইমদাদের কোনো খোঁজ নেই। নুবা বিচলিত হয়ে পড়ল। এভাবে গায়েব হওয়ার কারণ কি? তার নানুর নাম্বারে একাধিক মেসেজ পাঠিয়েছে সে। শেষে জবাব না পেয়ে লাগাতার কল দিয়ে যাচ্ছে, কিন্তু যতবারই কল দেয় ততবারই মুঠোফোন বন্ধ শোনা যায়। সে আটকে ওঠে। অস্থিরতায় নিজের পড়াশোনায়ও মন বসাতে পারছে না। কিন্তু ঠিক 3 দিন পর আচমকাই এক ক্ষুদে বাতেই থমকে যায়। নুহা, বলতে পারবে ভালোবাসার মানুষগুলো কেন হারিয়ে যায়? কেন দূর আকাশের তারা হয়ে জ্বলে? কেন আর ফিরে আসে না? তাহলে এত ভালোবাসায় সিক্ত করে কেন? পারবে জবাব দিতে? এমন বার্তা কেন দিয়েছে ইমদাদ? কি হয়েছে তার? সে দ্রুতই কল দিল, কিন্তু ওপাশ থেকে কল রিসিভ হলো না। নুবার মন কু ডাকছে, নিশ্চয় কিছু হয়েছে ইমদাদের, নয়তো এমন নীরবতা। উদ্বিগ্নতা বাড়তেই লাগলো। হঠাৎই রুকায়ের উচ্চস্বর ভেসে এলো। নুবা নিজের দুশ্চিন্তাকে একপাশে রেখে খেতে গেল। না খেলে অজস্র প্রশ্নবাণী জর্জরিত করবে তার মা। খাবার টেবিলে বসতে নিজের বাবাকে দেখে চমকে উঠল। তার বাবা আসলো কখন? তিনি চট্টগ্রাম থেকে ফিরেছেন, অথচ সে জানেই না। নীলাবও চুপচাপ তার পাশে বসেছে। নিভানকে তার মা খাইয়ে দিচ্ছে। রশিদ চেয়ার টেনে বসলো, তার তীক্ষ্ণ দৃষ্টি নুবার উপর। আচমকাই প্রশ্ন করে বসলো তাকে। তোমার পড়াশোনার কি অবস্থা? ক্লাস টেস্টে এবারও কি 25-এ 20 পেয়েছো? বাবার এমন তাচ্ছিল মাখা প্রশ্নে বেশ কষ্ট পেল সে। মেয়েরা নাকি বাবাদের অনেক আদরে হয়, অথচ তার বাবা তার কাছে আতঙ্কের আরেক নাম। জোর করে চাপিয়ে দেওয়া বিজ্ঞান বিভাগ নিয়েছিল সে, কিন্তু তাকে কখনো টিউশন পড়তে দেয়নি। নিয়মিত ক্লাস আর ঘরে ঠিকভাবে পড়াশোনা করলেই নাকি ভালো রেজাল্ট করা যায়। তার বাবার এমন চুক্তি তার জীবনে যে বিপর্যয় নিয়ে এসেছে, সেটা কি তার বাবা জানে? হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিঃশব্দে। বাবার দিকে এক ঝলক তাকালো, মলিন সুরে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো, তবে পরীক্ষায় এবার 20-25 পাইনি আমি, 50-এ পুরো 48 পেয়েছি। রশিদও মেয়েকে এক পলক দেখল। মুখ নিঃসৃত উচ্ছ্বাসিত কোনো বাক্য বের হলো না তার, শুধু ছোট্ট করে বলে উঠল, হুম। নুবা ফের আরেকবার হতাশায় আচ্ছন্ন হলো। তার বাবা একবার কি বলতে পারলো না, মাশাআল্লাহ, আমার মেয়ে তো ফাটিয়ে দিয়েছে, আব্বু দোয়া করি তুমি আরো ভালো করো। কিন্তু না, এমন কিছুই তার বাবা করলো না। চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। সেও দ্রুত নিজের খাবার শেষ করে রুমের দিকে ছুটল। দু চোখ থেকে আপনা আপনি জল বের হয়ে এলো। নিজের ভারী নিঃশ্বাসের শব্দেই নিজের কর্ণদ্বয়ে পৌঁছালো। কেন এত কষ্ট লাগছে তার কাছে? কখনো তার বাবা খুশি হয় না, না কোনোদিন মাথায় হাত বুলিয়েছে। কেন করে না? তো আমার বাবাকে দেখলে তার খুব কষ্ট হয়। কত যত্ন করে, আদর করে খাইয়ে দেয়, আম্মু আম্মু বলে ডাকে, অথচ তার বাবা কেন বলে না? বক্ষস্থল ভারী হয়ে গেল। শুধু চুপচাপ দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তার বইয়ের পাতায়। আচমকা বসার ঘর থেকে রুকায়ের ডাক শোনা গেল। নিশাত, তোর মোবাইলে টাকা আছে? থাকলে তোর ছোট মামাকে একটা কল দে তো, কালকে বাসায় আসতে বল তোর নানু সহ। নুবা আঁতকে উঠল। মাত্র 2 টাকা আছে তার মুঠোফোনে। এ টাকা একদমই খরচ করা যাবে না। ইমদাদকে কল দিতে হবে। লোকটা তার কল রিসিভ করবে না, কিন্তু তাকে অন্তত এই টাকা রাখতেই হবে। তবে তার মুঠোফোনে অজস্র মেসেজ কিনে রাখা আছে ইমদাদকে মেসেজ পাঠানোর জন্য। চাইলে সেগুলো তার মা কাজে লাগাতে পারে। নিজ মনে বিড়বিড় করলো, লাগবে নাকি আম্মু? তার বিড়বিড় করা শব্দ তার মায়ের কর্ণদ্বয় পৌঁছালো না। সে নরম সুরে বলে উঠল, ব্যালেন্স নাই আম্মু। রুকায়ের আর কোনো ডাক শোনা গেল না। নুবা স্বস্তির নিঃশ্বাস নিল। তবে চৌকাঠে দণ্ডায়মান এক নারী মূর্তি দেখে চমকালো। হুট করে তার রুমে নীলাপ প্রবেশ করলো। চোখ মুখ ভীষণ থমথমে, করুণ সুরে বলে উঠল, আপু রাফি খালি আমারে বিরক্ত করে, আমারে দেখলেই ব্যঙ্গ করে, বলে আমি নাকি ডরাই ওরে। তার লাইগা আমার বোনেরে নিয়ে গেছি ওরে ভয় দেখাইতে। নুবা তীক্ষ্ণ মেজাজে তার দিকে তাকালো, গলা স্বর রুক্ষ করে বলল, তুই খালি ঘরেই খবরদারি করতে পারো। প্রতিদিন কি আমি তোরে বাঁচামু? তোর কি মুখ নাই? আল্লাহ তোরে মুখ দিছে কি জন্য? ও তোরে একটা বলে তুই তাকে 10টা বলবি। নিজের রক্ষা নিজেই করবি, অন্যের সাহায্য নবি কেন সব সময়? রাফি তো ঠিকই বলছে, তুই তারে ডরাস। যা এখন এখান থেকে ভাগ। নীলাপ ফ্যাল করে তাকালো। আশাহত হলো বোনের এরকম আচরণে। নিঃশব্দে রুম থেকে বের হয়ে কিছু দূর গিয়ে পড়ল, তুই খারাপ, খুব খারাপ, খবিনসির বাচ্চা খবিনসি। এ কথা বলে এক দৌড় দিয়ে পালিয়ে গেল। নীলাপের কথা শুনে কষ্টের মধ্যে খুব হাসি পেল তার। নিজ মনে আওড়ালো,
ড্রামা কুইন। কিছু সময় অতিক্রম হতেই ফের মনটা বিষাদে নিমজ্জিত হলো। মানুষপটে ভেসে এলো ইমদাদের অস্পষ্ট হাস্যোজ্জ্বল মুখশ্রী। খুব বেশি মনে পড়ল তার অদেখা প্রিয় পুরুষকে। নিশুতি রাত, আকাশের মাঝে ঝলমলে আলোয় আলোকিত থালার মতো চন্দ্রিমা, অথচ মনের কোণে মেঘ জমে আছে ইমদাদের। কাঠের বারান্দায় বসে আকাশ পানে চেয়ে আছে নিষ্পলক। গত 3 দিন নিজেকে এরকম আড়ালেই রেখেছে, চোখের কোণ বেয়ে এখনো জল গড়িয়ে পড়ছে। মুঠোফোন বন্ধ করে রেখেছিল, আজ মনে ভুলে কিছু সময়ের জন্য খুলেছে। তার মানুষ পড়ে সেই অদেখা মানবীকে মনে পড়ল, তাই তো অজান্তে ছোট্ট এক বার্তা পাঠিয়েছে। কিন্তু বিনিময়ে সেই মানবীর অজস্র খুদে বার্তা জমা হয়ে আছে ইনবক্সে। তবে এই অজস্র খুদে বার্তার ভিড়ে এক বার্তায় তার চোখ আটকে গেল। এই বার্তা গত 3 দিন আগে দুপুরবেলায় তাকে পাঠানো হয়েছে। পূব গগনে উষার দুতি, সন্ধে সাজের বাতি, সুধাময় নিশীথ ভাতি, দিশাহীন পথিকের সাথী। অভিবাদন হে ভাস্কর, রাঙিয়ে রাতের শহর, জ্বালিয়ে আলোর মশাল দিয়েছ নতুন সকাল, মেঘা শুভাশ্রী। চোখ দুটো ঝাপসা হয়ে গেল সহসায়। এত সুন্দর কবিতা তাকে উদ্দেশ্য করে লেখা, সত্যি কি সে তার যোগ্য? কথা বলার জন্য মনটা বড্ড বেপরোয়া হয়ে উঠল। কোনো দ্বিধাবোধ ছাড়াই ফোন কল দিল তার অদেখা প্রিয়সীকে, অথচ তার জানেনি আদৌ রিসিভ হবে কিনা। কিন্তু মাত্র 2 সেকেন্ডের মাঝেই ও পাশে থাকা মানবী তার কল রিসিভ করলো। সে কিঞ্চিত অবাক হলো, তার মলিন ভেজানো গলা। কেমন আছো নুহা? নুপার দু চোখ নিদ্রাহীন। গত 3 দিন ধরে যেন নিজেকে পাগল পাগল লাগছিল, তাই আজও মুঠোফোন হাতে নিয়ে অপেক্ষা করছিল তার প্রিয় পুরুষের একটা মেসেজ বা কল যদি আসে তবে শান্তিতে ঘুমাবে। কিন্তু সত্যি আজ তার প্রিয় পুরুষ তাকে স্মরণ করেছে, এজন্যই তড়িঘড়ি কল রিসিভ করলো। কিন্তু ও পাশের এমন মলিন কথা সে আটকে উঠল। প্রত্যুত্তরে বলল, কি হয়েছে আপনার? মন খারাপ কেন? জবাবে ও পাশ থেকে দীর্ঘশ্বাসের করুণ শব্দ এলো। কিছু সময় পর ইমদাদ বলে উঠল, তুমি ঘুমাওনি নুহা? আজ এত জলদি কল রিসিভ করলে? তুমি কি জানতে আমি তোমাকে কল দেব? নুবার বেশ রাগ হলো। লোকটা এভাবে কথার প্রসঙ্গ পাল্টে দিল, কিন্তু তাকে তো জানতেই হবে ইমদাদের কি হয়েছে। সে ফের বলে উঠল, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয় স্যার, সত্যি করে বলুন না আপনার কি হয়েছে? ইমদাদের দু চোখ বেয়ে আবারও জল করালো। কথাগুলো দলা পাকিয়ে আছে তার। বেশ কিছু সময় পর জবাব এলো, জানো নুহা, আমার নানু নেই, সে আকাশের তারা হয়ে গেছে। আমাকে আর কেউ বলবে না আমার ইমুটা কোথায়। আমার ভাইটা এসেছে। এই ইমদাদ নামটা আমার নানুর দেয়া নাম ছিল। কত আদরের নাতি ছিলাম আমি। দিনের ভালো মানুষটা রাতের আধারেই হারিয়ে গেল। এভাবে এক মুহূর্তে আমাদের ছেড়ে উপরে চলে গেল, আর কখনোই ফিরবে না। ইমদাদ কান্নায় নাক টানছিল বারবার। কান্নার জন্য কথাগুলো ভাঙা ভাঙা শোনা যাচ্ছিল। নুপা নিস্তব্ধ। ইমদাদের নানু নেই। লোকটা এজন্যই এত চুপসে গিয়েছে। সান্ত্বনার বাণী খুঁজে পেল না সে, শুধু নিজ মনে দোয়া পড়ল। সময় এভাবেই পার হলো। দুপাশে দুজনই নীরব, একজন হারানোর ব্যথায়, অন্যজন তার পাশে না থাকতে পারার ব্যথায়। ইমদাদ হুট করে বলে উঠল, তুমিও কি এভাবে একদিন আমার থেকে হারিয়ে যাবে নুহা? নুপা পুরাই নির্বাক, দ্বিধাদ্বন্দ্বে ভূগোল কিছু বলল। ফের কাপা কাপা ভেজানো গলায় পড়ল, আমি কোথায় হারাবো? আমি আছি তো আপনার পাশে। এভাবে সব সময় থাকবে? তুমি সামনে থাকলে এখন মাথায় হাত বুলিয়ে দিতে বলতাম, আরামে তোমার কোলে আমি মাথা রাখতাম, আর তুমি আমার চুলে হাত বুলাতে। আচ্ছা, আমার এই স্বপ্নটা কি আদৌ পূরণ হবে? নুপা কিঞ্চিত লজ্জা পেল। কি বলছে এসব আজব গজব? হুট করে বলে উঠল, স্যার আপনি ঘুমান এখন, আমি রাখছি। দেখে দিবা, কতদিন পর কথা বলছি, আরেকটু কথা বলি। নুপা ভয় থরথর করছে। তার জল্লাদ বাপ আজকে পাশেই, যদি জানতে পারে তার কি হবে এখন? হতাশার সুর তুলো মুখে। আজকে আব্বু বাসায় আছে, এখন রাখি, কাল কথা বলবো। নুপা দ্রুতই কল কাটলো। ইমদাদের মুখ শুকনো হয়ে গেল মুহূর্তেই। বক্ষ স্থলে ভীষণ যন্ত্রণা হচ্ছে। ভালোবাসি বলতে না পারায় যন্ত্রণা যে বড্ড ভারী হয়। কবে মন খুলে বলতে পারবে? ভালোবাসি প্রিয় বোকা পাখি। প্রভাতের শুরুতেই একগাদা মেসেজের শব্দে ঘুম ভাঙল নুবার। এত মেসেজের বহর, অবাকের চরম পর্যায়ে সে দু একটা পড়ে নিল। এখন নিজেকে চরম বেকুব মনে হচ্ছে। এভাবে ইমদাদ ভুল বুঝলো তাকে। প্রায় প্রত্যেক মেসেজে ছিল তার সরি লেখা, কিন্তু একটা মেসেজ ছিল বিশাল আকারে। দুঃখিত, এমনকি ভীষণভাবে লজ্জিত।
আমি আসলে কি বলতে কি বলে ফেলেছি নিজেও জানি না, তার জন্য ক্ষমা চাচ্ছি। প্লিজ ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি সত্যি মানসিকভাবে ভীষণ হতাশ ছিলাম, তাই আনমনে এসব বলে দিয়েছি। তোমার সাথে বাজে ব্যবহার করে কখনো শান্তি পাবো না, এরপর কখনো এমন ভুল হবে না। প্লিজ ক্ষমা করে দাও, তা না হলে যে আমি মর্মদহনে দগ্ধ হয়ে নিঃশেষ হয়ে যাব। ক্ষমা করবে তো বোকা পাখি? আনমনে হেসে উঠল সে। এই ছেলে নিজে জানে না তাকে কখন কি সম্বোধন করে, আবার তার কাছে ক্ষমা চাইছে। নিজে একটা বোকা ছেলে, আবার তাকে বলে বোকা মেয়ে। এই ছেলেকে একদমই ক্ষমা করবে না সে, কিন্তু এখন কি জবাব দিবে সে? তাই ছোট্ট করে সে মেসেজের জবাব দিল। ক্ষমা করব এক শর্তে, যদি আপনি আর সরি না বলেন। বুঝলেন বোকা স্যার? ও পাশ থেকে দ্রুত জবাব এলো ইমদাদের। যথাজ্ঞা আমার প্রিয় ছাত্রীটা, কিন্তু তুমি আমাকে বোকা স্যার বললে কেন? আমি কি সত্যি বোকা? নুপা ফের হেসে উঠল, জবাবে কিছুই বলল না। থাক না এভাবে কিছু কথা হিয়ার মাঝে। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির রূপে বিমুগ্ধ নুবা। অন্তঃকরণে আজ বিষাদ যেন উকি দিচ্ছে। আজকে দিন পেরোলে আগামীকাল স্কুল জীবনের বিদায় ঘণ্টা। 10 বছরের দীর্ঘ প্রাতিষ্ঠানিক জীবনের অবশেষে সমাপ্তি। সেই চিরচেনা স্কুলের মানুষগুলো হারিয়ে যাবে। আর কি খুঁজে পাবে এই কৈশোর জীবন? বয়স বাড়বে, বাড়বে ব্যস্ততা, কমবে সময়, কিন্তু হারিয়ে যাবে প্রিয় মানুষগুলোর সাথে কাটানো প্রিয় মুহূর্তগুলো। বক্ষস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এদিকে ওবায়দুল স্যার তার উপর অনেক বড় দায়িত্ব দিয়ে রেখেছেন। ভাগ্য ভালো বিদায় সম্ভাষণ পড়েছে জেবাদের উপর, আর থিম সঙের দায়িত্ব তাদের উপর। তার জন্য বিশেষভাবে প্রস্তুতিও নিতে হচ্ছে। দম ফেলারও জো নেই। গানের রিহার্সেল নিয়েই আছে সে আর তমা। স্কুলে যাওয়ার সময় ব্যাগ গোছালো মাত্র, তার আগেই আধো আধো বুলির এক কণ্ঠস্বর ভেসে এলো পিছন থেকে। নিতাত, তুমি তুলে দাবে? নিভানের কথা শুনে নোবা পিছনে তাকালো, কিঞ্চিত হাসলো, মৃদু গলায় পড়ল, যাবো তো। কেন? নিভান আরো কয়েক পা এগোলো, ফের বলে উঠল। আমার জন্য একটা বন্ধু টানবা। নোবা কিছুটা সন্ধিহান, কিন্তু নিভানকে বুঝতে দিল না। ভাইকে এক পলক দেখে পড়ল। তুমি বন্দুক দিয়ে কি করবে? নিভান দুঠোঁট উল্টালো, চোখ পিটপিট করে বোনের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। উত্তরে কি বলবে সেই জবাব খুঁজে পেল না। সহসাই দু চোখে অশ্রু গড়িয়ে পড়ল জল পেয়ে। নাক টেনে ফ্যাস ফ্যাস করে শব্দ করে কেঁদে উঠল। ভাইয়ের এমন কাণ্ডে নোবার ভীষণ হাসি পেল, কিন্তু অনেক কষ্টে নিজের হাসি দমিয়ে রাখলো। ফের বলে উঠল, আচ্ছা, নিচে গিয়ে তুমি রিকের কাছে বন্দুক দেখেছো? এই জন্যই তোমারও একটা বন্দুক লাগবে। ঠিক বলছি না নিভান? নিভান চোরা চোখে বোনের দিকে তাকালো, ঈশ্বর উপর নিচ করে মাথা নাড়িয়ে বলল, হুম। ঠিক আছে, এনে দিব। যাও আম্মু থেকে টাকা নিয়ে আসো। নিভান ঠাই দাঁড়িয়ে আছে, মায়ের কাছে যাওয়ার সাহস নেই। মায়ের কাছে গেলে ধমক খাবে সে। ফের করুণ দৃষ্টিতে তাকালো, ফ্যাস ফ্যাস করে বলল, আম্মু তাতা দিবে না তো, আমাকে মাপবে। নুপা কিঞ্চিত শব্দ করে হেসে উঠল। আসল কাহিনী তাহলে এইটা, আম্মু কিনে দেবে না, এই জন্যই তার কাছে আসা। সে নিভানকে কাছে ডাকলো, মুখে আলতো করে আদর করলো। ঠিক আছে, আসার সময় নিয়ে আসবো। এবার খুশি তো নিভান আব্বু? কিলকিল করে হেসে নিভান মাথা দোলালো। তার এলোমেলো পায়ের কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেল। নুবা ফের হাসলো, নিজের মুঠোফোন বের করে ছোট্ট এক মেসেজ দিল তার প্রিয় পুরুষকে। ঘুম থেকে উঠেই মহাশয় মেসেজ দেখে টাসকি খাবে এখন। স্কুল থেকে ফিরতে ঘর ভর্তি মেহমান, নানু, ছোট মামা, বড় মামা, তাদের পরিবার সহ সাথে খালামণিও এসেছে। মামাতো ভাই বোন, খালাতো ভাই বোনের জ্বালায় অতিষ্ঠ হয়ে আছে নুবা। মনে হচ্ছে তার পরীক্ষার জন্য দেখতে আসেনি তারা, তার বিয়ের দাওয়াত খেতে এসেছে। হইহুল্লোড়, কিচির মিচির, কি একটা হুলুস কাণ্ড। কোথাও শান্তিতে বসার জায়গা নেই। রুম ভর্তি মেহমানে ঠাসাঠাসি করছে। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বারান্দায় গিয়ে বসলো। ইমদাদের সাথে কথা বলারও সুযোগ নেই। নিজ মনে দোয়া করছে কখন যাবে এই মেহমানের দল। উদাস দুপুরে ক্লান্ত শরীর নিয়ে আকাশপানে তাকিয়ে আছে। আনমনে দুঠোঁট নাড়িয়ে গিয়ে উঠল, ও গো তোমার আকাশ দুটি চোখ। আচমকা খেয়াল হলো মুঠোফোন কম্পিত হচ্ছে। রুমের দিকে চোখ বোলালো, পুরো রুম খালি। হুট করে সবাই কোথায় গায়েব হয়ে গেল। সহসাই বারান্দার ফাঁক দিয়ে নিচের দিকে চোখ গেল। বাড়িওয়ালার বাসায় সবাই। সুযোগ পেয়ে তড়িঘড়ি কল রিসিভ করলো। কল ধরেই মিষ্টি হাসিতে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনে হচ্ছে তুমি খুশিতে আছো। হুম। কি করছো? আকাশ দেখছি। কেন? এমনি। খেয়েছো? হুম। ঘুমাচ্ছ না? হুম।
এই, তোমাকে হুতুমের ভূত ধরেছে? আর ঘুমালে আমার সাথে কিভাবে কথা বলছো? বুঝতেই তো পারছেন ঘুমাচ্ছি না, তাও জিজ্ঞেস করছেন, সেজন্য বললাম ঘুমাচ্ছি। ও, এত ধীরে ধীরে কথা বলছো, কোনো সমস্যা? ঘর ভর্তি মেহমান, দম ফেলার জায়গাও নেই রুমের মধ্যে, তাই বারান্দায় বসে আছি। এত মেহমান কেন? নানুর বংশের মধ্যে সবার বড় আমি। প্রথম আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, তাই আম্মুর পুরো গোষ্ঠী এসছে আমাকে দোয়া করতে। তবে নানু আর খালামণি থাকবে, বাকিরা চলে যাবে। জানেন, আমার কিন্তু মনে হচ্ছে পরীক্ষার জন্য আমাকে দোয়া করতে আসেনি কেউ, আমার বিয়ে খেতে আসছে সবাই। এটা বলে নুবা কিঞ্চিত শব্দ করে হাসলো। সহসাই ওপাশ থেকে ইমদাদের মলিন স্বর ভেসে এলো। তোমার এমন মনে হচ্ছে কেন? সত্যি কি তোমার বিয়ে হয়ে যাচ্ছে? ইমদাদের এমন কথাই নুবা ভ্যাবাচেকা খেলো। হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না। কিঞ্চিত ধমকে সুরে পড়ল। স্যার, কী সব প্রলাপ বকছেন? আমার বিয়ে হতে যাবে কেন? আরে মেহমান দেখে আমার এমন অনুভূতি হচ্ছিল, কিন্তু কোনো বিয়ে টিয়ে হচ্ছে না, বুঝলেন? সত্যি বলছো? কিন্তু স্যার, আমার বিয়ে নিয়ে আপনি কেন এত সিরিয়াস? তুমি এখনো তো ছোট, এত তাড়াতাড়ি কিসের বিয়ে? অন্তত 18 এর আগে বিয়ে একদমই না। ও, এটাই মূল কারণ? কেন, তুমি কি ভেবেছিলে? কিছু ভাবিনি তো। আচ্ছা স্যার, এখন রাখি, আল্লাহ হাফেজ। কল কেটে মিটমিট করে হেসে উঠল নুবা। নিজ মনে বিড়বিড় করলো। ডুবে ডুবে জল খায়, বলতে পারে না লজ্জায়। সন্ধ্যায় বাসা পুরো দস্তর খালি। তার নানু আর খালামণি আছে। পরের ব্যাঘাত হবে বিধায় তার নানু আর খালামণিকে রুমে আসা বারণ করে দিয়েছে। হঠাৎই বিছানায় পড়ে থাকা কিছু শপিং ব্যাগের দিকে নজর গেল নুবার। বড় মামা, ছোট মামা আর খালামণিরা আসার সময় তার জন্য জামা নিয়ে এসেছে। একদিকে তার ভালো হয়েছে। রাতে খাবার টেবিলে বসে খেয়াল করলো তার বাবা ভীষণ চিন্তিত। কিন্তু কিসের জন্য? তার নানু আর খালামণিও কেমন উদাসীন হয়ে আছে। রুবি হুট করে নুবাকে বলল, কিরে, খাওয়া বন্ধ করলি কেন? তুমি আর নানু উদাস হয়ে আছো কেন? আম্মু কেমন চিন্তিত, কি হয়েছে সবার? সহসাই রশিদ নুবাকে কঠিন গলায় ধমক দিয়ে উঠল। খেয়ে জলদি পড়তে যা। বসে বসে তোর গল্প শোনার সময় নয় এখন। মুরব্বির মতো সবকিছু তোকে জানতে হবে না। দু চোখ জলে ভিজে উঠল নুবার। বাকি খাবারটা কোনোভাবে খেয়ে উঠে দাঁড়ালো। এলোমেলো কদমে নিজের রুমে আসলো। ধপ করে বিছানায় গিয়ে বসলো। অক্ষিচুকল থেকে ধেয়ে আসা অশ্রু গড়িয়ে পড়লো তার কোলের মধ্যে। দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। তার খুব জানতে ইচ্ছে করলো। আব্বু, আমি কি খুব খারাপ? একটু কি বুঝিয়ে বলা যায় না? সব সময় এভাবে কেন কথা বলেন? ভীষণ মনে ফের পড়তে বসলো। সে যে কারোর কাছে ওয়াদাবদ্ধ, অন্তত তার জন্য হলেও ভালো রেজাল্ট করতে হবে। অন্যের ঋণের বোঝা যে বড্ড ভারী, এ বোঝা হালকা করতে হবে তাকে। মধ্যরাতের শুনশান নীরবতা ভেঙে আচমকা মুঠোফোন কম্পিত হলো। আটকে উঠল নুবা। নাম্বার দেখে তার চক্ষু ছানা বড়া। এত রাতে কল, কিন্তু কেন? আবার কোনো বিপদ হয়নি তো? দ্রুত কল রিসিভ করলো। সালাম দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে ভেজানো এক মলিন গলায় ভেসে এলো, নুহা, আমি কি ছেলে হিসেবে খুব খারাপ? কি হয়েছে আপনার? মন খারাপ? সত্যি করে বলো না নুহা, আমি ছেলে হিসেবে কেমন? মধ্যরাতে এমন কথার কি জবাব দেওয়া উচিত তার নিজেরই জানা নেই। তবুও দোটানায় পড়ে পড়ল। স্যার, আপনাকে কেউ কিছু বলেছে? আপনি টিচার হিসেবে যেমন ভালো, তেমনি ছেলে হিসেবেও অনেক ভালো। একদম আমাদের মফিজ আঙ্কেলের মতো। তিনিও ঠিক আপনার মতো। মফিজ আঙ্কেলের মতো মানে? তুমি কি আমাকে পরোক্ষভাবে অপমান করছো? ইনিয়ে বিনিয়ে গর্ধব বলছো? আমাকে ইডিয়েট ভাবো? তোমার কথার মানে বুঝবো না। এভাবে ঘুরিয়ে বলার কি দরকার ছিল? ডাইরেক্টলি বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। আরে স্যার, আপনি ভুল বুঝছেন। মফিজ আঙ্কেল আমাদের পাশের। নুবার পুরো বাক্য শেষ হওয়ার আগেই ইমদাদ তাকে থামিয়ে দিল। সরি তোমাকে এত রাতে বিরক্ত করার জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ। নুবার স্তব্ধ। পুরো কথা না শুনেই কল কেটে দিল। আচানক রাগলো কেন তার বোধগম্য হলো না। এখন নিজের উপরেই রাগ হচ্ছে। কি করে রাগ ভাঙাবে? কিন্তু মফিজ আঙ্কেলের কথা শুনে রাগ করলো কেন? একসাথে সব বন্ধু নিয়ে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা। কত এলোমেলো পথ হেঁটেছি সবাই হাতে রেখে হাতে হাতে। ছিল সবাই মিলে চড়াচড়ি, ছিল খুনসুটি একসাথে। কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব।
তোদের স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসেছি অসম্ভব। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছি সব বাড়াচ্ছি হারানোর তালিকায়। উচ্ছ্বসিত দু আঁখি নুবা তমার দুজনেই গান বন্ধ করতে মুহূর্তে করতালিতে চতুর্দিক মুখরিত হলো। নুবা তমাকে জড়িয়ে ধরল, অশ্রু সজল দু আঁখিতে বিদ্যালয়ের প্রাঙ্গণে শেষ আলিঙ্গন তাদের। যে বা ফারিয়া লিমা তারাও যোগদান করলো তাদের সাথে। ক্লাসের বাকিরাও মঞ্চে পাশাপাশি দাঁড়ানো, তারাও একে অপরকে জড়িয়ে অশ্রু বিসর্জন করছে। ওবায়দুল স্যার এগিয়ে এসে সবার মাথায় হাত বুলিয়ে দিলেন, শেষ বিদায় হিসেবে বলে উঠলেন, দোয়া করি জীবনে সুখী হোক, ভালো কিছু করে বাবা মায়ের সাথে স্যারের নামও মুখ উজ্জ্বল করো। সামনে দাঁড়ানো অন্যান্য স্যাররাও একে একে মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিলেন তাদেরকে। গানের সমাপ্তির মাধ্যমে বিদায় অনুষ্ঠানেরও সমাপ্তি ঘটল। সবাই অশ্রুসিক্ত নয়নে বিদায় নিল স্যারদের থেকে। সবার পরনে বিভিন্ন বর্ণের শাড়ি, কিন্তু নুবা আর তমা শাড়ি পরেনি। দুজনের গায়ে শুধু গাউন। বাকিরা শাড়ি পরে হাঁটতে অসুবিধা হচ্ছে দেখে নুবার বেশ হাসি পেল। মঞ্চ থেকে উঠতে নামতে বেশ বেগ পোহাচ্ছে তারা। হুট করে লিমা এসে নুবার ডজনখানেক ছবি তুলল। সে কিঞ্চিত অবাক হলো, এই মেয়ে তার এত ছবিতে কি করবে? কিছু বলতে কেউ দ্বিধায় পড়ল। তার উপর আজকে স্কুল জীবনের শেষ দিন। তমা নুবা স্কুল থেকে বের হলো। কিছু দূর আসতেই তমালের সাথে দেখা। নুবা সালাম দিয়ে কুশল বিনিময় করলো। জবাবে তমালও কুশলাদি জিজ্ঞেস করলো। আচমকাই তমাল একটা প্রস্তাব রাখলো, চল রেস্টুরেন্টে, দুপুরের খাবার সবাই একসাথে খাবো। না ভাইয়া, যাব না। দুপুরের খাবার এখানে খেলে আম্মু বকবে। নিতাত, আমি বাজার খাবো তার সাথে। আপু আমি আইসক্রিম খাবো। নুবা দুজনকে চোখ রাঙালো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তাদের এমন আবদার দেখে তমাল সুযোগটা লুপিয়ে নিল। ফের আবার বলে উঠল, আচ্ছা ঠিক আছে, দুপুরের খাবার খেতে হবে না, কিন্তু হালকা নাস্তা তো করাই যায়, এইটুকু আবদার তো করতেই পারি। নুবা দ্বিধান্বিত। তমা চট জলদি নুবার হাত টেনে ধরল। সে কিছু বলার আগেই পড়ল, আজকে শেষ দিন হিসেবে একসাথে নাস্তা তো করতেই পারি, চল না নিশিরাত। তারপর নিজের ভাইয়ের দিকে ইশারা করলো, ভাইয়া চল তো। নুবা দীর্ঘশ্বাস চালো। দুই বিচ্ছুকে এজন্য সে আনতে চায়নি। এটা খাবো ওটা খাবো, সব কিছু চিবিয়ে খাবো। দুজনেই তার মাথায় চিবিয়ে খায়। কোথাও নিয়ে গেলে রেস্টুরেন্ট থেকে বের হতেই লিমার সাথে দেখা হলো। নুবার দিকে তার সন্ধিয়ান দৃষ্টি। হুট করেই বলে উঠল, তোর পাশের ছেলেটাকে? নুবা তমার দিকে ইশারা করলো। তমাল ভাইয়ার কথা বলছিস? ওটা তোমার বড় ভাই। লিমা কি বুঝলো কে জানে, ফের বলে উঠল, ভালোই, আচ্ছা আসছি, তোরা এনজয় কর। তমা অবাক হলো। তবে লিমাকে নিয়ে দুজন বেশি ঘাটাঘাটি করেনি সেদিন। কিন্তু কে জানতো লিমা তাদের জীবনে মহাপ্রলয় সৃষ্টি করবে। বাড়ি এসে ফ্রেশ হয়ে ইমদাদকে মেসেজ দিল, এই লোককে এখনো রেগে আছে তার উপর। তাই মনের মাঝে যা আসলে লিখে দিল, বস, আপনি কি এখনো রেগে আছেন কালকের কথার জন্য? সরি, আর কোনোদিন এমন কথা বলবো না। মফিজ আঙ্কেলের নাম জীবনেও বলবো না। মাত্র বাসায় আসছি স্কুল থেকে। সে কাউন্ট করলো, 1 2 3 4, এভাবে 10 হয়ে গেল। কিন্তু ফিরতি কল আসলো না। বেশ অবাক হলো, মনটা বিষাদে পরিপূর্ণ হলো তার। লোকটার হলোটা কি? সামান্য কথায় কেউ রাগ করে? মুঠোফোন হাতে নিয়ে বারান্দায় বসলো। 5 থেকে 10 মিনিট পেরোলো, কিন্তু ইমদাদের কল আসলো না। বিক্ষিপ্ত নয়নে তাকালো আকাশ পানে। কি হলো তার প্রিয় পুরুষের? মুঠোফোন হাতে বন্ধু মহলে একজন হো হো করে হেসে উঠল। ভূমিকম্পের মতো গা দোলালো হাসিতে। সহসাই 5 জোড়া চোখ তার দিকে অদ্ভুতভাবে তাকালো। ইমদাদ ফুট করে বলল, ভূমিকম্প হচ্ছে তোর গা দুলানো দেখে? এত খিখি করছিস কোন দুঃখে বলতো? হঠাৎই ইমদাদের দৃষ্টি গোচর হলো। দেখলো তার মুঠোফোনের দিকে তাকিয়ে হাসছে। পরক্ষণেই মনে পড়তে রুদ্ধ মূর্তিতে তাকালো বন্ধুর দিকে। আমার মুঠোফোন নিয়ে কি করছিস তুই? দে জলদি আমাকে। ফের আবারও হো হো করে হেসে উঠল সে। ব্যঙ্গ করে বলল, আরে তুই কবে বসলি? ইমদাদ মুহূর্তেই বুঝতে পারলো কি হতে পারে। নিজের মুঠোফোন চাইতে তার বন্ধুর দিকে হাত বাড়ালো, কিন্তু তার বন্ধু তাকে ফেরত না দিয়ে উল্টো সবাইকে মেসেজ পড়িয়ে শোনালো। ইমদাদের প্রচুর রাগ হলো। ফের আবারও মুঠোফোন চাইতে ধস্তাধস্তি করলো। তাদের মধ্যে একজন বলল, মুঠোফোন ফেরত দিব এক শর্তে।
যদি লাউড স্পিকার দিয়ে আমাদের সামনে কথা বলিস। একদমই না। আমার কি কোনো প্রাইভেসি নেই? কিসের প্রাইভেসি রে? কথা বলিস তো ছাত্রীর সাথে। মুহূর্তে সবার মাঝে হাসির রোল পড়ে গেল। ইমদাদ দাঁতে দাঁত পিষে মুঠোফোনের জন্য ফের একবার চেষ্টা করলো, কিন্তু এবারও ব্যর্থ হলো। রাগে হিসিস করতে করতে নিজের নারী ভুঁড়িতে যা জমা ছিল সব উগলে দিল। তোদের সব কটার বাসর ঘরে সিসি ক্যামেরা বসাবো, তারপর আমিও দেখবো তোরা বাসর কিভাবে করিস। এক একটাকেও ছাড় দেবো না, আই প্রমিস। ইমদাদের কথা শুনে সবাই স্তব্ধ, শুধু একজন ছাড়া। সে মিটমিট করে হাসছে। তার যা কাজ করার তাই কার্যসিদ্ধি হয়ে গেছে। এতক্ষণে ইমদাদের বিস্ফোরক কথা মুঠোফোনের অপর পাশে ব্যক্তি ঠিক শুনে নিয়েছে। মুঠোফোন এখনো কানে ধরে আছে নুবা। হুট করে মুখ চেপে ধরল, দ্রুতই কল কেটে দিল। অদ্ভুতভাবে বক্ষস্থল কাঁপছে তার। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসলো। এসএসসি পরীক্ষার প্রথম দিন। নুবার সাথে তার বাবা, বড় মামা, ছোট মামা তারা সবাই পরীক্ষার হলের সামনে দাঁড়ানো। তমার সাথে তার বাবা তমাল এসেছে শুধু। নুবার বড় মামা ছোট মামা এসে তার মাথায় হাত রাখলো। চিন্তা না করতেই বলল। সে হুহা বলে মাথা নাড়ল শুধু। ফের তার ছোট মামা বলল, তুই বের হলে তো আর দেখা হবে না, মামারা চলে যাব। তার ছোট মামা হাতে 500 টাকার কচকচে একটা নোট গুঁজে দিল। সে নিতে চাইল না, তাও তিনি গুঁজে দিলেন। তার বড় মামাও দিতে চাইল, কিন্তু সে নিল না। বড় মামার অবস্থা খুব বেশি ভালো না, সে জানে। অটো ড্রাইভার হয়ে কত টাকাই বা আয় করে। নোবার মামারা চলে গেল। হলের ভিতর প্রবেশ করার আগ মুহূর্তে চোখ গেল লিমার উপর। মোটা কালো করে বেটে টাইপের এক লোকের সাথে দাঁড়ানো সে। নুবা তমা দুজনে অবাক হলো। নুবা ফিসফিস করলো, লিমার বাপ তো পুরাই আফ্রিকান, মা নিশ্চয়ই কোরিয়ান, এজন্য সে মায়ের মতোই হইছে। তমাও তার কথায় সায় দিল, হতে পারে। তমাল তাদের দুজনকে একগাদা উপদেশ দিলেন। দুজনেই ভদ্র বাচ্চার মতো মনোযোগ দিয়ে শুনে হলে প্রবেশ করলো। পরীক্ষার হলে গিয়ে নোবার মাথায় হাত। সিট এলোমেলো। প্রথম সারির প্রথম সিট তার, দ্বিতীয় সারির শেষ সিট তমার সাথে তার যোজন যোজন দূরত্ব। এইটাই দেখার বাকি ছিল। সিট বসানোর লোকগুলো তাদের কোন জন্মের দুশ্মনির বদলা নিল আল্লাহ জানে, নয়তো এভাবে প্রথম টেবিলে তার সিট বসাতো। ফাজিল লোক কতগুলো। পরীক্ষা শেষে বের হয়ে প্রধান ফটকের সামনে আসতে চক্ষু ছানা বাড়া। এত মানুষ, বাপরে! পরীক্ষার্থীরা বের হবার জায়গায় এরা রাখিনি। নুবা তোমাকে ফিসফিস করে বলল, এত মানুষ কেন মিস তমা? এরা তোরে দেখতে আসছে, সব তোর শ্বশুর বাড়ির লোক। এখানে অর্ধেক আমার, বাকি অর্ধেক তোর। হুট করে লিমা এসে বলল, কি ভাগাভাগি করছিস তোরা? আরে শ্বশুর বাড়ি, তোর লাগলে যা, তোকেও অর্ধেক দিলাম। মানে? তমানুবা দুজনে খিলখিল করে হেসে উঠল। লিমা এখনো হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। আচমকাই নুবা তমা একটা কথা শুনে স্তব্ধ হয়ে গেল। কালো মোটু বেটে লোকটাই জাফর মির্জা, লিমার মায়ের জ্যাঠাতো ভাই, তার সম্পর্কে মামা। নুবা দুয়ে দুয়ে 4 মিলালো। তার মানে এই মেয়ে করেছে সব। বাসে এসে প্রথম ইমদাদকে মেসেজ দিল নুবা। 2 সেকেন্ডের মধ্যেই মুঠোফোন কম্পিত হলো তার। ওপাশ থেকে ইমদাদের উদ্গীত কণ্ঠস্বর শোনা গেল, কেমন আছো? পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি, রিটার্ন ভালো হলেও এমসিকিউ তেমন ভালো হয়নি। আচ্ছা, আমাকে এমসিকিউ এর প্রশ্ন বলো, কয়টা হয়েছে? নিজেই দেখব। নুবা সব প্রশ্ন বলল। ইমদাদ কল কেটে আধা ঘন্টা পর ফের কল দিল। বলে উঠল, তোমার 19টা হয়েছে। ও, মাত্র 19? তো কি হয়েছে? এত মন খারাপ হওয়ার কি আছে বলো তো? নিজের খেয়াল খুশি মতো পরীক্ষা দাও। আজ কি দিয়েছো একদম ভাববে না, বরং কালকের জন্য ভাবো। ভালো রেজাল্ট করলে আনন্দ লাগে, ভালো কলেজে ভর্তি হওয়া যায়, সমাজে সম্মান বাড়ে, এটা ঠিক। কিন্তু রেজাল্ট হচ্ছে একটা সার্টিফিকেট মাত্র, এছাড়া আর কিছুই না। কত GPA 5 সার্টিফিকেটধারী আছে যাদের সাধারণ জ্ঞানটুকুও নেই। নিজের দেশ সম্পর্কে জিজ্ঞেস করলে 2 লাইনও বলতে পারে না। তাই নিজের পড়াশোনার উপর ফোকাস করো বোকা মেয়ে, রেজাল্টের উপর নয়। নুবা হাঁপিয়ে গেল। ওরে বাপরে, কত বড় লেকচার! প্রত্যুত্তর করলো বেশ সময় নিয়ে। জি, মনে থাকবে। ওপাশে ইমদাদের মুচকি হাসির শব্দ শোনা গেল। ওকে, গুড গার্ল। রুকাইয়া স্বামী শিওরের পাশে দাঁড়িয়ে ইতস্তত করছিল কিভাবে বাড়িওয়ালা খালার কথাটা বলবে। শরীফা খালা বারবার তাদের সিদ্ধান্ত জানতে চাচ্ছে। রশিদ জামান বইয়ের হাবভাব কিছুটা আন্দাজ করলেন। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলেন, কিছু বলবে রুকাইয়া? রুকাইয়া স্বামীর অনুমতি পেয়ে প্রসন্ন হলেন। তার পাশে বসে নরম সুরে বলে উঠলেন, যদি ভালো কোনো পরিবার থেকে নিষেধের লেগে বিয়ের প্রস্তাব আসে, তাইলে তুমি কি বিয়ের কথা আগাইবা? দেখো রুকাইয়া,
মেয়ে বড় হচ্ছে, বিয়ে তো দিতেই হইব। কিন্তু আসল কথা হলো ভালো একটা পরিবার হতে হবে। আজকেও একটা প্রস্তাব পাইলাম নিষাদের জন্য। জাফর মির্জার নাম শুনছো না? তার মেঝো ছেলে বাবলু মির্জার জন্য। রুকিয়া জাফর মির্জার নাম শুনে চিনতে পারল না প্রথমে, পরক্ষণে মনে পড়ল। তুমি কি উত্তর দিচ্ছ জাফর মির্জাকে? হ্যাঁ বইলা দিচ্ছ তাদের? রশিদ বইয়ের বিচলিত মুখ দেখে হাসলেন, তাচ্ছিল্য স্বরে বলে উঠল, তার ছেলে বাবলু আমার মেয়ের অনেক আগে থেকেই পছন্দ করে। এখন আমার মেয়ের পরীক্ষা শেষ হলেই তারা বিয়ের কাজ সম্পন্ন করতে চায়। 10 ভরি অলংকার আর 2 লক্ষ টাকার বিয়ের কেনাকাটা সহ বিয়ের যাবতীয় খরচ তারাই বহন করবে। আমরা শুধু তাদের হাতে মেয়ে তুলে দেব। তুমি কি বলছো? প্রস্তাব তো ভালোই আছে। ছেলে দেখতে কেমন? কি করে? রশিদ জামান বিদ্রুপের সুর তুলল, বই থেকে দৃষ্টি সরিয়ে বলে উঠল, একটা প্রবাদ সবসময় শুনে আইছো না, অতি ভক্তি চোরের লক্ষণ। মানে তোমার কথা কিছুই বুঝলাম না। জাফর মির্জা সম্পর্কে কে না জানে? তাদের কাজ কারবার আচার ব্যবহার সম্পর্কে আমি সব কিছু জানি। আমাকে যে ছেলের জন্য প্রস্তাব দিয়েছে সে ছেলে সম্পর্কেও আমার জানা আছে। যখন আমাকে প্রস্তাব দিল খুব হাসি খুশি মুখ তার। তুমি কি ওই প্রস্তাবে রাজি? রুকাইয়া, তোমার মাথা গেছে? গাঁজা ব্যবসায়ীর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিমু? দুনিয়াতে পাত্রের অভাব পড়ছে। আচ্ছা, শরীফা খালা যে প্রস্তাব দিল তার কি উত্তর দিমু? বলো, পরীক্ষা শেষ হলে আমরা বিয়ে নিয়ে কথা বলবো। গগন বক্ষ আজ শুভ্র মেঘে ঢাকা, রাধাচূড়া আর কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে সামনে দুটো গাছ। ক্ষণে ক্ষণে আবার কোকিলের কুহু ডাক। প্রকৃতি স্নিগ্ধতায় নুবা বেশ আপ্লুত। অন্তঃকরণে যে আজ অদ্ভুত অনুভূতি হচ্ছে, কখনো লজ্জায় নয়তো কখনো জড়তায়। সে এক অদৃশ্য অনুভূতি। যখন থেকে মধ্যরাতে বিশাল লম্বা এক মেসেজ ইমদাদ তাকে পাঠিয়েছে। আগামীকাল বায়োডাটা নিয়ে আসবো। অবশ্যই আপনার জন্য নয় মিস, আমার শ্বশুর মশাইয়ের মেয়ের জন্য। আমি আবার সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। আপনার উত্তরও যেন হ্যাঁ হয়। তারপর আমার শ্বশুর মশাইয়ের কাছে তার মেয়েকে চাইতে তার মেয়ে শ্বশুর মশাইকে পাঠাবো। যদি এই শর্তে রাজি হন তাহলে আগামীকাল দেখা করতে চাই। আর যদি হ্যাঁ বলতে লজ্জা পান, সমস্যা নেই, কিছু বলতে হবে না। আপনার নীরবতাই সম্মতির লক্ষণ ধরে নেব। বরিশাল আসছি, কিন্তু কাল দুপুরেই দেখা হবে। হল থেকে বের হলে আমার মুখখানাই দেখবেন প্রথমে, তখন না হয় প্রথম দৃষ্টি বিনিময় হবে দুজনের। অবশ্যই আমার দেয়া কালো হিজাবটা পরে আসবেন, মনে থাকবে তো মিস? সেই রাত থেকেই এই অদ্ভুত অনুভূতির সৃষ্টি। ইস, নিজেকে কেমন পাগল পাগল লাগছে এখনো। বাংলায় বহুল চর্চিত একটা কথা আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের পরিক্রমায় দীর্ঘ 1 মাস কেটে গিয়েছে। আজকে নুবার ব্যবহারিক পরীক্ষার শেষ দিন, সেই সাথে এসএসসি পরীক্ষারও বিদায়ের দিন। কয়েকটা পরীক্ষা খারাপ হয়েছিল তার, কিন্তু ইমদাদকে জানানোর পর সে হিসাব করে তার জিপিএ নির্ধারণ করে ফেলেছে। জিপিএ 4.65 থেকে 4.75 এর মধ্যেই তার থাকবে। তবে ব্যবহারিক বিষয়ের জন্য পয়েন্ট কিছু ওঠানামা করতে পারে। তাকে বিচলিত হতে নিষেধ করেছে। অথচ নোবা অবাক, এমন রেজাল্ট হবে তার, এটা তো তার জন্য দুঃস্বপ্ন ছিল। ফোত করে নিঃশ্বাস টানলো। ব্যবহারিক পরীক্ষার জন্য হলের বাইরে দাঁড়ানো। তমাকে আজ ইমদাদের কথা বলতেই হবে। উসখুস করছিল কিভাবে এই কথা জানাবে। না জানি এই মেয়ে এখন কেমন রিয়াকশন দেয় তাকে। ব্যবহারিক পরীক্ষা শুরু হতে এখনো 30 মিনিট আছে। আজকে তার বাবা নেই, তমার সাথেও তার বাবা ভাই কেউ নেই, দুজনই একা। তাই আজ উন্মুক্ত দুজন। কিন্তু তমাকে বলতে হবে, নয়তো একা ইমদাদের সাথে দেখা সম্ভব নয়। সে তো লজ্জায় মরে যাবে। অনেক সাহস নিয়ে তমার সামনে দাঁড়ালো। নুবা শুকনো ঢোক গিল, তারপর বলে উঠল, তমা, তোর মনে আছে সাজেশন দিয়েছিলাম তোকে? আসলে ওই সাজেশন আমাকে একজন দিয়েছিল। তার সাথে আমার মোবাইলে পরিচয় হয়েছে। খালামণির বিকাশের টাকা ভুল করে সেই ছেলের ফোনে চলে গিয়েছিল। তারপর ছেলেটা নিজ থেকেই টাকা ফেরত দিয়েছিল। সেই ছেলেটাই আমাকে এতদিন গাইড করতো, হোম টিউটরের মতো আমাকে সাহায্য করেছে পড়াশোনার ক্ষেত্রে। ও আচ্ছা, নেক্সট? আসলে ছেলেটা আজকে দেখা করবে বলেছে। ঢাকা থেকে তারা রওনা দিয়ে ফেলেছে অলরেডি। এখন আমাকে বলার কি দরকার? একবারে বিয়ে করে বাচ্চা কাচ্চা সমেত আমার সামনে এসে তারপর বলতি, ওটাই ভালো ছিল। লজ্জায় তমার দিকে তাকাতে পারল না। তমা কপট রাগ দেখালো, বলে উঠল। তমা জবাবে আর কিছু বলল না। এভাবে আমার চোখের নিচ দিয়ে এত দূর
অথচ আমি কিছুই জানি না। আমি সত্যিই তোর বেস্ট ফ্রেন্ড মনেই হয় না। যাই হোক, এটা আমার বড় ব্যর্থতা রে নিশাত। তবে দোয়া করব তুই ভালো থাকিস। সরি, আসলে আমি ভয়ে বলিনি তোকে। তমা জবাবে আর কিছু বলল না, শুধু জিজ্ঞেস করলো কখন আসবে? নুপা পরীক্ষা শেষে আসবে বলল। পরীক্ষা শেষ প্রায় 30 মিনিট। তমা 30 মিনিট অপেক্ষা করে হাঁসফাঁস করছে। নুবার দিকে ভুরু উঁচিয়ে বলল, কি রে, তোর হাফ জামাই কখন আসবে? তমার এহেন সম্বোধন শুনে নুবা নির্বাক। এই মেয়ে তারে আজ লজ্জা দিয়েই মারবে। কিন্তু নুবা এই মুহূর্তে কিঞ্চিত বিচলিত। দুপুর 12টায় শেষ মেসেজ পাঠিয়েছে ইমদাদ। তখন তারা বরিশাল প্রবেশ করেছে বলে জানিয়েছে। নুবার ব্যবহারিক সকাল 10টা থেকে ইমদাদ 1টার মধ্যেই তাদের হলের সামনে থাকবে বলে তাকে শেষ মেসেজ বলেছে। এরপর আর কোনো মেসেজ আসেনি। সেও আর কোনো মেসেজ পাঠাতে পারেনি, হলে ছিল বলে। নুবা ইমদাদের নাম্বারে কয়েকটা মেসেজ পাঠালো। মেসেজের জবাব না পেয়ে শেষে কল দিল। তমা বেশ চিন্তিত, উদ্বিগ্ন গলেই পড়ল, এখন কিন্তু দুপুর 1:30 বাজে, তাহলে এখনো আসছে না কেন? নুবা জবাবে কিছুই বলতে পারল না। অস্থির লাগছে তার, মনের মধ্যে অজানা ভয় চেপে ধরল। দুপুরে খাবার খাওয়ার কথা ছিল একসাথে। উদ্বিগ্ন দুই অক্ষি যুগল সড়ক পানে। না চাইতো বারবার হৃদকম্পন বেড়ে যাচ্ছে। কম্পিত বাম হাতের আঙ্গুলের নখ দিয়ে দাঁত খোঁচাতে লাগলো, কারণ ইমদাদের মোবাইলে যতবারই কল যাচ্ছে শুধু বন্ধ বলে যাচ্ছে। কিরে, তোদের পরীক্ষা শেষ হয়েছে 30 মিনিট আগে, তোরা এখানে কি করছিস? দৈবাত আসা তমলের কথা শুনে চকিতে মুখ ঘোরালো নুবা। তমা নিজেও অবাক। তমল ভাইয়া এ সময় কোথা থেকে উদয় হলো? নুবার দিকে তাকিয়ে শুকনো হাসি দিল, ইশারাই বলতে চাইল, সরি দোস্ত, আমি জানতাম না ভাইয়া আসবে। দুজনেই নীরবতা দেখে তমাল আবারও বলে উঠল, কিরে, তোরা বাড়ি না গিয়ে এখানে কি করছিস? হ্যাঁ, আসলে ভাইয়া আজকে পরীক্ষার শেষ দিন, তাই একটু ঘোরাঘুরি করছি আর কি। দুপুরে খাবার খেয়েছিস নাকি খালি পেটেই ঘুরছিস? তমালের কথাই নুবার কলিজা ধক করে উঠল। এখন যদি ইমদাদ আসে তাহলে কি হবে ভাবতেই আটকে উঠল। এদিকে তমাল জোরাজোরি করছে বেশ। তমা ইশারাই বলল, চল, তোর হাফ জামাই আসলে তখন অন্য ব্যবস্থা নেব। অগত্যা তমার কথাই দুজনে তমালের পিছু পিছু এক রেস্টুরেন্টে গিয়ে বসল। তমাল খাবার অর্ডার দিল। অসের প্রাণীর মতো তমার দিকে তাকিয়ে আছে নুবা। তমা ফের ইশারা করলো, বোন এখন খেয়ে নি। অবশ্য এখন ঘড়িতে 2:40 বেজে গিয়েছে। খিদেও পেয়েছে তার, কিন্তু অস্থিরতায় খাবার গিলতেও পারছে না। তমা খাবার খেয়ে হাত ধোয়ার জন্য বেসিনে গেল। নুবা খুব ধীরে ধীরে হাত নাড়িয়ে যাচ্ছে, মনটা ভীষণ অস্থির। তমাল তার সামনে বসে থাকে, নিজের মোবাইলটাও বের করতে পারছে না। ইমদাদের মোবাইল অন হয়েছে কিনা জানতে পারছে না। সে চিন্তায় নিমজ্জিত। তমাল তাকে বার কয়েক ডাকলো, কিন্তু তার কথা কানেও যাচ্ছে না নুবার। আচমকা টেবিলের মধ্যে হাত দিয়ে শব্দ করলো তমাল। নুবা মাথা তুলে তাকালো তার দিকে। তমাল মাথা নাড়িয়ে পড়ল, নিশাত, তোমার কি হয়েছে? খাচ্ছ না কেন? কোনো কিছু নিয়ে আপসেট? না ভাইয়া, তেমন কিছু না। পরীক্ষা শেষ, স্কুল জীবনের ছুটি, তার জন্য একটু মন খারাপ আর কি। তমাল সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো, কিন্তু মুখে কিছুই বলল না। রেস্টুরেন্টের কর্নারে তমাল নুবাকে একসাথে বসা দেখলেন। সেই থেকে রাগে ফুঁসে উঠলেন জাফর মির্জা। আমার পোলা বিয়ের প্রস্তাব দিয়া হাত ধরতে চাইছে, দেখে এই মাইয়ার হাতে ফসকা পড়েছিল। হ্যার লাগে আমার পোলার গায়ে হাত তুলছে। এত কিছুর পরও আমি পোলার মুখের দিকে চাইয়া ওই মাইয়ার জন্য বিয়ের প্রস্তাব দিছিলাম। কিন্তু মাইয়ার বাপ আমি বিয়ের জন্য কইছিলাম বলে আমরা কত কথা কইল। গাঁজা ব্যবসায়ী ছেলের সাথে কিসের বিয়ে দিন? সেই ছেলের বাপের চরিত্রের ঠিক নেই, সেই ছেলের লগে বিয়া। বড়ই হাসির কথা কইছে নাকি আমি। আর এখনই মাইয়ার ভাতা নিয়ে রঙ্গলীলা করে যে বাপ চোখে দেখে না। রেস্টুরেন্টের মালিক জমির উদ্দিনকে উদ্দেশ্য করে বলে উঠল জাফর মির্জা। জমির উদ্দিন ব্যঙ্গাত্মক হাসি দিলেন, নিশাতের দিকে আঙ্গুল তুলে পড়লেন, এই মায়াটার কথা বলতেছেন? এর আগেও আইসে মেলাবার এই পোলার লগে আমার রেস্টুরেন্টে। আজকাল মায়াগার চরিত্র আছেনি, সবগুলাই এমন। আপনি একটা কাজ করেন, মায়ের বাপরে কল দেন, মায়ার রঙ্গলীলার দেখান বাপরে, তয় বাপ সিধা হইব। জাফর মির্জা নিজের ফোন বাহির করে আগে কয়েকটা ছবি তুললেন, তারপর কল দিলেন, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স পেলেন না। রাগে ক্ষুব্ধ হয়ে হাতের ফোনে বাড়ি মারলেন।
মধ্যাহ্নের দ্বিপ্রহর শেষ হয়েছে অনেক আগে। ঘড়ির কাঁটায় এখন বিকাল 4টা ছুঁই। তমার আচমকা আসে তমা বাধ্য হয়ে ফিরে গেছে ভাইয়ের সাথে। নুবা অন্য অজুহাত দিয়ে রয়ে গেছে। দুপুর 2টো থেকে এখন বিকাল 4টা। বিগত 2 ঘন্টা ধরে পার্কের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। মোবাইল থেকে অনবরত ইমদাদের নাম্বারে কল দিয়ে যাচ্ছে, কিন্তু ও পাশ থেকে বারবার একই স্বর ভেসে আসছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। যতবার এই স্বর শুনতে পাচ্ছে ততবার তার কলিজা ধক করে উঠছে। প্রায় 2 ঘন্টা হতে চলো, কিন্তু ইমদাদের কোনো খবর নেই। কত শত মেসেজ কল পাঠিয়েছে তার কোনো হিসেব নেই। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে তার। ইমদাদ, আপনি কোথায়? প্লিজ আসুন না, আপনার বোকা পাখি অপেক্ষা করছে তো। একবার বলুন না আপনি কোথায়। আর কত অপেক্ষা করাবেন? অপেক্ষার প্রহর শেষ হয়েও কেন শেষ হচ্ছে না জানেন? আমার খুব কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। আপনি তো সেই দুপুর 1টায় আসার কথা ছিল, কেন এলেন না?